দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। জাতীয় নির্বাচনের পরে শুরু হয়েছিল উপজেলা নির্বাচন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, দুটো ধাপেই লক্ষ্য করা গেল ভোটার উপস্থিতি ক্ষীণ অথবা ম্রিয়মাণ। আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। রাষ্ট্রবিজ্ঞানীরা উদ্বিগ্ন, যারা ভোট নিয়ে কাজ করেন, ভোটিং ব্যবস্থা নিয়ে কাজ করেন, তারা চিন্তিত। সবাই আলোচনা করছে। গণমাধ্যমের পাতায় দেখবেন ছবি দেখা যাচ্ছে ভোটারবিহীন শূন্য কেন্দ্র, সেখানে বসে আছেন কতিপয় কর্মকর্তা। একেবারে নিয়মিত চিত্রে পরিণত হতে যাচ্ছে কিনা বলা কঠিন, তবে অন্তত এখন পর্যন্ত অবস্থাটা তাই। এ নিয়ে আলোচনার জন্য যে নির্বাচনে নাগরিক বিমুখ হয়ে উঠছেন কিনা আলোচনার জন্য রয়েছেন ডক্টর সাদাত হোসাইন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সাবেক চেয়ারম্যান পিএসসি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান, সভাপতি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি, জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24, এবং আমরা আশা করছি অধ্যাপক সেলিম মাহমুদ আমাদের সঙ্গে যোগ দেবেন। তিনি আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়কারী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডক্টর সাদাত হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। নাগরিক কি নির্বাচন বিমুখ হয়ে পড়লেন নাকি নির্বাচনের মধ্যে অন্য কোনো সমস্যা দেখা দিল? না, নাগরিক বাস্তবতা মুখী হয়েছে। নাগরিক যদি দেখে বা বুঝে ভালো করে যে নির্বাচনের রেজাল্টটা তার নির্ভুলভাবে প্রেডিক্ট করতে পারছে সে, এবং সেই প্রেডিকশানটা পরবর্তীকালেও দেখা গেছে যে মিলে যাচ্ছে, তো তখন সে মনে করে যে আমার আজ যাওয়ার দরকার কি। কারণ যে ইলেকশনের কিন্তু একটা আসপেক্ট আছে, সেটা গ্যামলিংয়ের সাথে আপনি মিলাবেন। কিছু স্মল ত্রাসন বা টেনশন থাকে ছোট ছোট ইয়ের জন্য। ওই যে আপনি ক্যাসিনোতে বা বিভিন্ন জায়গাতে যে লোকে পয়সা দিয়ে খেলে, এর পিছনে হলো মানুষ ছোট ছোট অনিশ্চয়তা পছন্দ করে, এবং সেই অনিশ্চয়তার একটা আনন্দ আছে যখন আবার রেজাল্ট হয়। একটু লাভ হবে, ক্ষতি হবে, তারপরে হয়তো দেখা গেছে সে হেরে যাচ্ছে, তারপরে সে আবার লাভের ইয়ে করে, আবার দুই এক সময় লাভ হয়। তো নির্বাচনে যে এত ইয়ে থাকে, আনন্দ উৎসব যে একটা থাকে, তার কিন্তু একটা স্মল টেনশন তার মধ্যে থাকে। কে জিতবে মনে করে যে একটা বিচিত্র রেজাল্ট হতে পারে। একটা মানে অনেক সময় হয়েছে সারা দিন তারাবো উপজেলায়, বোধহয় 2003-04 দিকে তারাবো উপজেলাতে সারাদিন মাহবুবুর রহমান আমার কাছে ক্যান্ডিডেট ছিল, সারাদিন সে বলছে যে না, আজকে এটা কোনো ইলেকশন হয় নাই, এটা হচ্ছে যে মানে সব কিছু অন্যায় হয়েছে। রাত্রে যখন রেজাল্ট হয়েছে তখন দেখা গেল সে জিতেছে। একেবারে উল্টা মানে যা ভেবেছেন। আপনি আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন, এবার যত কিছুই বলুক, যেভাবে প্রথম দিকে রেজাল্ট আসছিল, তাতে কিন্তু আমরা রাত্রে ধরেন 12টা-1টার দিকে শিওর হয়ে গেছি যে ডাকসু তো একই রকম জিনিস হবে। কিন্তু ডাকসুতে হঠাৎ আমি রাত্রে 2:45 না কখন দেখি যে বলে যে ভাইস চ্যান্সেলর বলতেছে জিতেছে নুরুল হক নূর, স্বতন্ত্র প্রার্থী। এটা তো তখন একটু মানে একটু চিত্ত চাঞ্চল্য দেখা দেয়। এই চিত্ত চাঞ্চল্যটাই হচ্ছে ইলেকশনে আনন্দ বা ইয়ে। তো এইটা এখন চলে গেছে। আপনি যদি খেয়াল করেন, জাতীয় ইলেকশনের মাস 6 আগে আপনার একজন ক্যান্ডিডেট যিনি পার্টির নমিনেশন চাচ্ছিলেন আওয়ামী লীগ থেকে, তো উনি বলছেন, পেপারের বলছে, উনি বলছেন যে অসুবিধা নাই, পার্টির নমিনেশন পাইলেই হয়ে যাবে, বাকি বলছে পার্টি ঠিক করে দিবে। তো তাহলে তো উনি শিওর হয়েছেন যে কোনো রকমের নমিনেশন পাইলে বাকিটা ম্যানেজ করে। আপনার দীর্ঘ যে চাকরি জীবন, যেখানে ঊর্ধ্বতন আপনি কর্মকর্তা ছিলেন, রাষ্ট্রের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, বহু নির্বাচন দেখেছেন, এরকম কি কখনো প্রত্যক্ষ করেছেন, জাতীয় হোক স্থানীয় হোক, এই পর্যায়ের যদি গ্রাফ চিন্তা করা যায় একেবারে নিচে তো আর যাওয়া যায় না, মানে জিতবে মানে ভোটার নাই সেখানে, না ভোটার জিতে যাচ্ছে আগে থেকে, ভোটার নাই সেটা হয় নাই, কিন্তু রেজাল্ট প্রেডিক্টেবল হয়েছিল, তবুও কিছু এদিক ওদিক হয়ে এবং একটু টেনশন হয়েছিল, এতটা নিশ্চিত ধরেন তখন তো বঙ্গবন্ধু ছিলেন। 73 ইলেকশনটা আমি একটা জেলায় আমি এটা দায়িত্বে ছিলাম, তো সেখানে হয়েছে, কিন্তু দৌড়াদৌড়ি ভয়ভীতি ছিল। একবার যারা জিতেছে তাদেরও দেখেছি যে একবার এখানে ধরছে, একবার ওখানে ধরছে, কিছু করা যায় কিনা বোঝা যাচ্ছে যে উনি টেনশনে ভুগছেন। তারপরেও তো আপনি জানেন কয়টা সিট নিয়ে ইয়ে হয়েছে, তারা কেউই 100% নিশ্চিত এমন ভাব দেখাচ্ছেন না। কোশ্চেন ডিড নট অ্যারাইজ, মানে যে জিতেছে যে ওইখানের একবার টপ ইয়ে, তার মধ্যেও একটা ভয়ভীতি ছিল।
আর এরপরে তো 79 ইলেকশন আমি দেখি না, আমি বিদেশে ছিলাম। 86, 88 এগুলিতে আবার কিছুটা ওই একই রকম হয়েছে, তবুও এত দূর হয়েছে কিনা জানি না। 91-এ তো বোঝাই যায় না। 91-এ তো আমি রেডিও টেলিভিশনের দুইটারই চার্জে ডিজি। আমাদেরকে রাত্রে 10টার সময় 11টার দিকে আরও বন্ধু বান্ধব আমার ছিল, কিছু সেক্রেটারি, দুই একজন, এখন পরে সেক্রেটারি হয়েছেন তখন। তো আমরা তো অনেকের কাছে বলছি যে বিবিসি টিভিসি, হ্যাঁ আওয়ামী লীগ খুব স্ট্রং পার্টি, আওয়ামী লীগ জিতার পসিবিলিটি বেশি, তারা ইয়ে করবে। ওমা ঘন্টা 2-3 পরে দেখি রেজাল্ট ইয়ে হইতেছে। আমরা তখন ইলেকশন কমিশনের সেক্রেটারি আইবুর রহমান সাহেব ওনার রুমে বসে এগুলি ইন্টারভিউ দিচ্ছি যে বোধহয় আওয়ামী লীগে জিতবে। একদম রেজাল্ট চেঞ্জ হয়ে গেল, মানে ওভার টাইম 3-4, তারপর 3-4 ঘন্টা পরে তো অন্যরকম দেখায়। একটু সাংবাদিকদের কাছ থেকে মত নিয়ে আসা যাবে, তারপর রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে আসবো। স্যারের কাছে ইচ্ছা করে একটু পরে যাব যে এই যে পরিস্থিতি এখন, এটার জন্য কাকে দোষারোপ করব? ভোটারকে বলবো তার যথেষ্ট সচেতনতা নেই, নাকি নির্বাচনী ব্যবস্থাকে দোষারোপ করব, নাকি নির্বাচনকেই দোষারোপ করব? না কারো না কারো ঘাড়ে তো দায় দিতে হবে। না, আপনি এককভাবে কাউকে দায় দিতে পারেন না। আর যে নির্বাচনের বর্তমান চিত্র আপনি বলছিলেন যে তলানিতে গেছে, সেটি নির্বাচনের ধরন, প্রতিযোগিতা, ভোটার উপস্থিতি, নির্বাচনী ব্যবস্থা এবং সুষ্ঠু নির্বাচন হওয়া। এবং স্যার যেটা বলছিলেন যে নির্বাচনের মজাটাই হচ্ছে ওখানে যে আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না, একেবারে নিশ্চিতভাবে অমুক জিতবে বা অমুক হারবে। এর মধ্যে একটা দলাচল থাকবে, নানা রকমের টেনশন থাকবে, তারপর হঠাৎ করে প্রত্যাশা অনুযায়ী কারো হবে, আবার কারো অপ্রত্যাশিত জিনিস ঘটে যাবে। এটা হচ্ছে নির্বাচনের মজাটা। তো এখন বাংলাদেশের নির্বাচনের গোটা ব্যবস্থা যদি আপনি স্বাধীনতার পর থেকে ধরেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্বাচন দেখেছি। গণতান্ত্রিক সরকার, সামরিক সরকার, আধা সামরিক সরকার, তারপরে সেনাবাহিনী সমর্থিত সরকার, নানান সময় নানা রকমের নির্বাচন দেখেছি। তার মধ্যে হাতে গুনলে কিন্তু 2-4টা নির্বাচন ছাড়া বাকিগুলোকে আপনি খুব মানসম্মত, আশাপ্রদ এবং গণতন্ত্রের জন্য খুব সুখকর নির্বাচন আপনি খুঁজে পাবেন না। একেবারে মানে ভোটার কমে গেছে এখন যেই বাস্তবতায়, সেটাকে যদি আমরা তলানিতে এবং এর চেয়ে নিচে নামা যেতে পারে না ধরি, তাহলে সামরিক সরকারগুলোর আমলে যে নির্বাচনগুলো হয়েছে একেবারেই হাস্যকর নির্বাচন, যেনতেনভাবে একতরফা এবং ভোটের শতাংশ অবিশ্বাস্য রকমের দেখানো হয়েছে। এরকম চিত্র দেখা গেছে যে একেবারে কর্মকর্তারা বসে আছেন, কেউ নাই, চারিদিকে শুনশান। এরকম হয়নি কেন? আপনি স্থানীয় বা জাতীয় নির্বাচন মিলে যদি বলেন, নিশ্চয়ই এরকম নির্বাচন হয়েছে। যদি কাছাকাছি সময়ের মধ্যে বলেন, আমাদের তো 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা দেখেছি, সেটি একটা বাস্তবতা ছিল। আবার 2014 সালের নির্বাচন আমরা দেখেছি, সেটি একটা বাস্তবতা ছিল। একচেটিয়া এত মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কখনো আমাদের হয় নাই। কিন্তু বিভিন্ন সময়ের রাজনৈতিক বাস্তবতা বিভিন্ন ধরনের নির্বাচন আমরা দেখেছি। কিন্তু খুব ভালো নির্বাচন যেমন 91-এর, ভালো নির্বাচন যদি বলি 96-এর, 2001-এ কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে, 8-এ এসে আবার একটা ভিন্ন ধরনের নির্বাচন হয়েছে। এগুলো ছাড়া বাকিগুলোর মধ্যে আপনি এরকম সমস্যা পাবেনই। এখনকার বাস্তবতা হতাশ হওয়ার যে কারণটি আপনি বলছেন, সেটি হচ্ছে যে আমরা 2014 সালের একটি নির্বাচন, সেটি একতরফা হয়েছিল এবং যারা বর্জন করেছে তারা প্রতিহত করার নামে এক ধরনের পরিস্থিতি তৈরি করেছিল। ফলে মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করেছে নির্বাচন নিয়ে, একটা কারণ হয়তো বের করা যায়। তারপর যদি আপনি এবারে নির্বাচনে আসেন, এই 2018 সালের 30 ডিসেম্বর যে নির্বাচন, সেটি সব দলের অংশগ্রহণে হয়েছে। কিন্তু নির্বাচনে এত রকমের অভিযোগ, এত রকমের অঘটন এবং এত রকমের জালিয়াতির প্রশ্ন এসেছে, যদিও তার কোনোটাই মীমাংসিত হয়নি আইনি বা তদন্ত বা অন্য কোনো উপায়ে, সেগুলো এখনো অভিযোগ পাল্টা অভিযোগ আকারে আছে। তবে সারা দেশের মানুষের যে অভিজ্ঞতা, যারা সরাসরি দেখেছেন বা যুক্ত থেকেছেন, বিরোধী দলের অভিযোগের কথা বাদ দিলাম, তারা পাইকারি হারে সবকিছু বলে, কিন্তু এইটাকে আপনি ভালো নির্বাচন বলতে পারেন না। এবং এই নির্বাচনের ফলাফলে যারা বিজয়ী হয়েছেন তারাও নিশ্চয়ই এরকমটা আশা করেন নাই। কিন্তু নাজমা সাহেব, এই নির্বাচনটা তো স্থানীয় নির্বাচন একটা, এবং আমরা তো অনেক সময় দেখি যে মানুষের একটা স্থানীয় গতিশীলতা কাজ করে। সেই জাতীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, তারপর অনেক রকমের অভিযোগ আছে। যারা বর্জন করেছে তারা ফলাফল প্রত্যাখ্যান করে যে অবস্থানে আছে। এরপরে মাঝখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেটিতেও আমরা একই রকমের চিত্র দেখেছি। তার কারণ বলা হয় মাত্র 1 বছরের জন্য প্রার্থী ছিল না, একচেটিয়া হবে, বিরোধী দল বর্জন করেছে, বড় দল ছিল না, এবং মোটামুটি ধরে নেওয়া গেছে যে কে জিতবে। ফলে ওটার মধ্যে একটা এরকম হতাশাজনক চিত্র আমরা দেখেছি। এরপরে এখন উপজেলা নির্বাচন, সেটাও যেহেতু বিএনপি সহ বড় বড় অনেক বিরোধী দল বর্জন করেছে, সেটাও একতরফা হতে যাচ্ছে। যদিও এখানে একটু পার্থক্য হচ্ছে যে সরকার দলের মধ্যেও প্রতিদ্বন্দ্বী আছে, মানে যাদেরকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে তাদের বিপরীতে যাদেরকে আমরা বিদ্রোহী প্রার্থী বলি তারা আছে। ফলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। আবার বহু জায়গায় বিএনপি বা ঐক্যফ্রন্ট বা যারা বর্জনকারী দল আছেন তাদের অনেকে প্রার্থী হয়েছেন যারা
হয় বহিষ্কৃত হয়েছেন অথবা এখনো কোনো না কোনো ভাবে আছেন, ফলে প্রতিদ্বন্দ্বিতা একরকমের আছে। এখন এই যে চিত্র কর্মকর্তারা বসে আছেন, তাই যদি হয় তাহলে ভোটারের অসুবিধাটা কি? তার তো বিপুল সংখ্যক সেখানে উপস্থিত হওয়ার কথা। সেই মানের প্রতিদ্বন্দ্বিতা, স্থানীয় সরকার নির্বাচনে মানুষের আগ্রহটা বেশি থাকার কারণ হচ্ছে সরাসরি সম্পৃক্ত তারা, তাদের স্বার্থ, তাদের দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে সবকিছুর সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিনিধিরা যত বেশি যুক্ত থাকেন, সংসদ সদস্য বা যারা দেশ চালান কেন্দ্রীয় সরকারে, তাদের সাথে ওই সংযুক্তিটা কিন্তু বছর জুড়ে সেভাবে থাকে না। ফলে স্থানীয় সরকারে অংশগ্রহণ, প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবং ভোটারের অংশগ্রহণ বেশি হওয়ার কথা। কিন্তু এখানে যে বললাম যে সরকারি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কয়টা জায়গায় হচ্ছে, বা বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বা দলের সিদ্ধান্তের বাইরে এসে প্রতিদ্বন্দ্বিতা করছেন কত জায়গায়, নিশ্চয়ই প্রায় 500 উপজেলার মধ্যে খুব কম জায়গায় এরকমটা হয়েছে, বেশিরভাগ জায়গায় প্রায় একচেটিয়া হচ্ছে। ফলে একচেটিয়া মানে হচ্ছে যে সরকারি দল বা আওয়ামী লীগ বা সরকারি জোট যারা অংশ নিয়েছেন তারা দাঁড়ালে পরে বাকি প্রার্থীগুলো খুব দুর্বল হচ্ছে, সেখানে মানুষের আগ্রহটা নষ্ট হয়ে গেছে। আর আগ্রহ নষ্ট হওয়ার একটা কারণ যেমন প্রতিদ্বন্দ্বিতা না থাকা, আর বিগত এই নির্বাচনগুলোতে মানুষের এক ধরনের হতাশা তৈরি হয়েছে। আর জাতীয় নির্বাচনে যে হারে অভিযোগ এসেছে এবং এটা বিভিন্নভাবে এটার প্রচার প্রসার হচ্ছে, আবারও বলছি যদিও এটা নিষ্পত্তি হয় নাই, সেটার একটা প্রভাব মানুষের মধ্যে আছে। ফলে আপনি মানুষের মধ্যে ওই আগ্রহটা দেখছেন না। আর বর্জনকারী দল, তাদের যারা প্রার্থী, তাদের যারা সমর্থক, তারা তো এখন ঘরে বসেই আছেন। ফলে আপনি ওই উৎসাহটা করতে তার মধ্যে আবার শেষ করি, এইরকম একটি প্রায় একতরফা নির্বাচনের মধ্যে আবার যখন আমরা জালিয়াতির ঘটনা দেখি, যদিও টুকটাক ব্যবস্থা আমরা নির্বাচন কমিশনে সেটা তাহলে আমরা পরের রাউন্ডে আলোচনায় আবার একটু আসি। হতাশা করে ডক্টর আব্দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান সমিতিও নিশ্চয় বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবে। এটা তো নতুন রীতি। এখন ওই ক্ষীণ বলি, এমব্রিয়মান বলি, তলানিতে বলি, গ্রাফের নিচে বলি, এগুলো বাংলা বিভিন্ন শব্দ আছে। বাস্তবতা হলো প্রত্যাশার কাছাকাছি না একেবারেই, মানে যে সংখ্যায় ভোট দিতে যাচ্ছে সেটা তো আমরা প্রত্যাশা করি না। এখন যেটা ওনারা বললেন তাতে আমার কাছে প্রধান 3টা জিনিস মনে হলো। একটা হলো বাস্তবতা নিরূপণ, যেটা সাদাত হোসেন বলছেন যে ভোটার আগেই বাস্তবতা নিরূপণ করে ফেলছেন। আর একটা হচ্ছে নির্বাচনের অতি ইতিহাসও নাজমুল আশরাফ বলছেন যে খুব যে একেবারে বড় ভালো কিছু তেমন ওনার কাছে মনে হয়নি। আর প্রতিদ্বন্দ্বিতার মান আপনি রাষ্ট্রবিজ্ঞান হিসেবে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দুজনের কথাই তো শুনলাম। আপনি যে পয়েন্টটা তুলেছেন সেটাকে ঠিকমতো অ্যাড্রেস করতে হবে। প্রথম হলো যে জনগণ কেন নির্বাচন এই বিমুখতা, বিমুখ কেন যাচ্ছে না, এটাই তো ফান্ডামেন্টাল কোশ্চেন, মৌলিক জায়গা। মৌলিক তো এটাই। কারণ আমার কাছে মনে হয় যে মূল কথাটা জনগণ, আমরা ভোট কেন দিই? কারণ ভোট হচ্ছে এম্পাওয়ারমেন্ট, একটা ক্ষমতায়ন। জনগণ যখন মনে করবে যে আমার ক্ষমতা আছে, আমি উপজেলার চেয়ারম্যানটা নিয়োগ করতে পারবো, আই হ্যাভ দ্য পাওয়ার, আমার এই যে ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট একটা ইলেকটিভ প্রসেস দেয়, সেটা যখন না থাকে, যখন জনগণ বোঝে যে অ্যাকচুয়ালি আমার কোনো ক্ষমতা নেই। কেননা আমরা 2014 সাল থেকে যদি ধারাবাহিকভাবে নির্বাচন দেখেন, যে ক্ষমতায়ন প্রসেসটা কিভাবে চেঞ্জ করা হয়ে গেল, বা বাংলাদেশে এটা যেভাবে ডিজেনারেট করলো, যে জনগণের ক্ষমতায়ন এখন নাই। এখন হচ্ছে কি, প্রথম হলো এই যে লোকাল নির্বাচন যেটা বললেন, পুরোপুরি পার্টির হাতে। এখানে আমি ওনার একটা কথা, নজরুল আশরাফের একটা কথাও যোগ করতে চাই। ক্ষমতায়ন যখন না থাকে জনগণের, আর সেই সঙ্গে যদি একচেটিয়া তন্ত্র, যেটাকে আমরা বলে মনোপলি, ইকোনমিক্সের সঙ্গে এই ধরনের পলিটিক্সের আমাদের তুলনা করা হয়, যে ইকোনমিক্সে কি দেখেন, তাহলে এটা কি ডক্টর হোসেন যেটা বললেন তার সঙ্গে মেলে না, যে আমি আগেই এটা নিরূপণ করে ফেলছি, একচেটিয়া তন্ত্র, প্রেডিক্টেবল হয়ে যায়। হ্যাঁ, কোনো কিছু একচেটিয়া হচ্ছে কি, যে জনগণ বুঝতে পারছে যে এখানে একটা দলেরই প্রাধান্য এবং তাকেই সবাই সাপোর্ট করছে। নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, তারাও ওই দিকেই। বিদ্রোহী প্রার্থীও তো আছে, বিদ্রোহী একই দলে। সেটা আবার একই। আপনি থেকে বুঝতে হবে যে নমিনেশন কে দিচ্ছে, কোন দলের কে। একটা দল তো বাংলাদেশের যদি দলীয় ব্যবস্থা আমরা দেখি, বড় একটি দল নাই এখানে, একটা বড় দল নাই, তাহলে এখন কার হাতে ক্ষমতা? যে দল বড় এবং তার নমিনেশন প্রক্রিয়ায় কারা ইনভলভ। একটা হচ্ছে যে সেন্ট্রালি আমরা দেখলাম, যে আমি এটা আগেও বলেছিলাম, যে নমিনেশন যারা পাবে তারাই সব হয়ে যাবে। এখন ঠিক তাই, যে উপজেলায় আওয়ামী লীগের মধ্যে যারা প্রেসিডেন্ট বা যারা ক্ষমতাবান, তারা সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে সম্পর্ক ধরে বলবে যে ইনারা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
এবং তারা জানে যে এইখানে আর প্রধানমন্ত্রী বা পার্টির যে প্রধান তার সঙ্গে যারা সম্পর্কিত তারাই নমিনেশন নিয়ে আসতে পারবে। সুতরাং জনগণ এখানে কোনো ম্যাটার করছে না। জনগণ হচ্ছে উদ্বুদ্ধকরণ, আমরা যেটা বলি, আনলেস পিপল আর মোটিভেটেড অর মোবিলাইজড দ্যার ইজ নো প্রেজেন্স ইন দ্য পার্টি। আমরা ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনে তো দেখেছি যে একটা হলো আমার অধিকার, ভোট দিতে যাবে। আমি দেখছি যে এই মিরপুর থেকে সমস্ত টিচাররা আসতেছে, আমি বাপরে ভয় একটা। আরেকটা হচ্ছে যে হোয়াট আই গেইন ফ্রম ইট, আমার শেয়ারটা কি, হোয়াট আই গেইন। না, আমার তুষ্টি ছাড়া সন্তুষ্টি ছাড়া তো আর আমি যাব না। এখন দেখছি যে জনগণের কোনো ক্ষমতা নেই, আমরা ভোট দিলেও যা না দিলেও তা ওটা যা হওয়ার হয়ে যাবে। এবারে নির্বাচনী ব্যবস্থার কোনো ত্রুটি কিছু অবশ্যই এর মধ্যে কেউ লিখেছেন, না ডক্টর তোফায়েলও আজকে লিখেছেন, সেটা অবশ্য উনি ভিন্ন অর্থে প্রস্তাব করেছেন। আমি আরেকটা বলছি যে আমি আমার তো এটা বলছি যে একটা হল, আরেকটা যেটা নজরুল সাহেব বলছেন যে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, সেখানে লোকজন থাকে না। তাও থাকে যদি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা থাকে, যদি একজন না থাকে দুজন থাকলেও কিছু মোবিলাইজেশন হয়। কিন্তু যখন শক্তিশালী দুটো প্রার্থী হয় তখন কিন্তু মোবিলাইজেশন আরো বেশি হয়, টানাটানি ভোটের। তখন মানুষ বলে যে আই এম ইম্পর্টেন্ট, আমার তো ক্ষমতা আছে, কারণ আমার একটা ভোটই হয়তো ডিসাইড হয়ে যাবে কে চেয়ারম্যান হবে কে চেয়ারম্যান হবে না। সুতরাং আমি দেখছি যে আস্তে আস্তে এই যে কথাটা বলা হয়েছিল যে স্থানীয় নির্বাচনে, একজন দর্শক আছেন, একটু প্রশ্নটা নিয়ে নি। জি বলুন দর্শক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে ডাক্তার আজিজুল ইসলাম বলছিলাম। জি, যে ভোটের এই যে পদ্ধতি এখন শুরু হয়েছে, আমাদের জাতি এখন ভোট দিতে চাচ্ছে না, তাহলে আমাদের গতি কোন দিকে? আমরা কি সামনের দিকে এগুচ্ছি নাকি আমরা সেই পিছনের দিকে আমরা হাঁটছি? এই ব্যাপারে আমি আজিজুল হক, অনেক ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমরা একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে এইমাত্র যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, তিনি সমন্বয়কারী নির্বাচন পরিচালনা কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মাহমুদ, যে আলোচনায় আমরা ছিলাম নির্বাচন বিমুখ নাগরিক, অবশ্যই আমরা এই উপজেলার সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা আছে, পরপর দুটো পর্বের যে নির্বাচন দেখছি, আশানুরূপ সেখানে ভোটাররা যাচ্ছেন না, প্রায় শূন্যই পড়ে থাকছে ভোট কেন্দ্র। আমাদের অন্য আলোচকরা বলছিলেন যে এটার একটা কারণ হতে পারে যে প্রতিদ্বন্দ্বিতার মান নেই, আমার কোনো উদ্বুদ্ধ হবার মতো কোনো কিছু নেই, আমি গিয়ে কি হবে আমি আগেই বুঝতে পারছি, মানে সামগ্রিকভাবে রেজাল্টটা প্রেডিক্টেবল, এটা তো হবেই আমি জানি, এরকম আমাদের সামগ্রিকভাবে যেটা এখন পর্যন্ত আলোচনা হলো। আপনি একটা বড় দলের নির্বাচন সমন্বয়কারী এবং উপজেলা নির্বাচনও তো দলীয় প্রতীকেই হচ্ছে স্থানীয় সরকার, আপনার মূল্যায়ন যদি বলতেন যে এই অবস্থা কেন হলো? দেখুন, আপনার আমাদের জাতীয় রাজনীতিতে একটা বড় দুটো শক্তি, একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর বাইরে রেস্ট অফ দি মানে এন্টি আওয়ামী লীগ একটা ফোর্স। এখানে এন্টি আওয়ামী লীগ যে ফোর্স আছে সেটাকে লিড করছে বিএনপি, এবং আপনি দেখেছেন যে জাতীয় নির্বাচন যেটা হলো 30 ডিসেম্বর, সেখানে বিএনপির একটা চরম বড় ধরনের তাদের বিপর্যয় হয়েছে। সেটার নানা কারণ আছে, সেটা পরে আলোচনা করব। তো এই স্থানীয় নির্বাচনটা কিন্তু আমাদের দেশের হিস্টোরিক্যালি একটা কমন ফেনোমেনা। এটা এক সময় প্রতীক ছাড়া হতো, এখন প্রতীক সহ হচ্ছে। তো এটা বিএনপি নির্বাচনটা বর্জন করেছে সারা দেশে। তো এর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আপনার পার্সেন্টেজ যদি বলি, দেখেন প্রথম পর্যায়ে 4টা পর্যায়ে নির্বাচন হচ্ছে। প্রথম পর্যায়ে ভোট কাস্টিং হয়েছে 43.32%। এইটা গিভেন দ্য সিনারিও, এই পার্সেন্টেজটা কিন্তু খুব উদ্বেগজনক না। এখন যেটা হয়েছে, নির্বাচন কিন্তু হচ্ছে, মানে 44%টা আপনাদের কাছে গ্রহণযোগ্য বা এই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে? মানে এই যে বিএনপি পার্টিসিপেট করছে না, বিএনপি এবং জামাত, সেটা এটাই ইলেকশন কমিশনের তথ্য। আপনাদের দলের মূল্যায়ন আছে কিনা যে কত শতাংশ, সেটা কি কাছাকাছি? না, এটা তো অফিশিয়াল এই নাম্বারটা আমি ইলেকশন কমিশন না বলছি, ইলেকশন কমিশনে এই নাম্বারটা কি পত্রিকা বলছে? দলের দিক থেকে আমি আজকে এটা সর্বশেষ
আমাদের একজন কর্মকর্তা মিস্টার মুস্তাফিজুর রহমান ভাবনা, এটা কি প্রথম ধাপেরটা বলছেন না প্রথম প্রথম আর ধাপেরটা দ্বিতীয় বলছেন? ধাপেরটা আজকে যেটা হচ্ছে এটা 10টা 10:30টার সময় এটা টার্ন আউটটা কি হয়েছে এটা জানা যাবে। তো আমরা ধরে নিই যে 45% আমি সব না, মিলে যদি ধরি 43.32%। আচ্ছা, তাহলে এইটাও কি যথেষ্ট? না, এটা বর্তমান যে বিএনপি এবং তার সমমনা দলগুলো পার্টিসিপেট করেনি, এইটা তা সত্ত্বেও যে এই পার্সেন্টেজটা আছে, মানে ভোটাররা আসছে, সেটা আমি মনে করি যে নট অ্যালার্মিং। কিন্তু জিনিসটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা আমাদের কন্টিনিউ করতে হবে। এখন যদি নির্বাচনে কেউ না আসে, নির্বাচন তো চালু রাখতে হবে। এটা তো একটা এসএসসি পরীক্ষার মতো, এটা চলমান, এটা চালু রাখতে হবে, কেউ আসুক বা না আসুক। এটাতে ডক্টর সেলিম, যখন গণমাধ্যমের বা সংবাদপত্রের পাতা খোলে এবং আমরা ছবি দেখি কর্মকর্তারা বসে আছেন, কেউ নাই, এটা তো আমাদের মধ্যে একটু হতাশাও তৈরি করে। আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন যে শতাংশ আমরা পাচ্ছি এটা ঠিকই, কিন্তু এটা হচ্ছে কিছু কিছু জায়গায় এটা আপনার মানে আপনি বলছেন এটা সামগ্রিক চিত্র হিসাবে ধরা এই যে ফিগারটা, যেটা সংখ্যা তত্ত্ব, যেটা 43.32%, দিস ইজ তবে একটা জিনিস, যেটা পিপলের পারসেপশনটাও ইম্পর্টেন্ট। পিপল তো দেখছে যে ওই ইলেকশন কমিশনের এই 43% তাদের কাছে, তারা তো দেখছে যে লোকই নেই। আমি যেমন আজকে দেখলাম একটা রংপুরের একটা সেন্টারে অনলি 320, টেলিভিশনে রিপোর্ট করলো। তাহলে যদি আমি 3000 যদি ওখানে হয়ে থাকে বা 2000, তা তো 17 এটা সাপোজ। সো আমি তো 20%-এর উপরে দেখছি না। খবর কাগজে কিন্তু আমরা 43 দেখি নাই, এটা বোধহয় আরো কম দেখছি। আর ঢাকা নর্থে তো দেখছি খুবই কম। আপনি মেয়র নির্বাচনের সময়, মেয়র নির্বাচনে তো আরো অনেক কম ছিল। এই তথ্যটা আমি আজকে বিকেলবেলা আমি সেটাই বলছি। এখন তো এইটা তো যে যখন প্রথম দিন ইলেকশন হয়েছে কত 10 তারিখে, তাই না? 10 তারিখে তারপরে যে এটা দেখছি বোধহয় আর একটু কম, আমরা কমদের কাছে কম। আমাদের যেটা হচ্ছে যে পরিসংখ্যান নিয়ে অবশ্য বিতর্ক করতে গেলে যে পরিমাণ তথ্যপাত্র দরকার নাই, সাধারণভাবে যে দেখা যাচ্ছে লোক কম হয়েছে। ওই যে ঢাকার ইয়ের ক্ষেত্রে যে ইয়েতে ফেসবুক আসে, ভোটার ডাক ছাড়ি, ভোটার গেল কার বাড়ি। মানে ঢাকারটা অন্য কারণ আছে, যে ধরেন ঢাকায় প্রথমত হচ্ছে এটা বাই ইলেকশন, রিয়েল ইলেকশন না, ফর 1 year tenure। তারপরে হচ্ছে এটা সিটি, হ্যাঁ, আপনার বিএনপি এবং অন্যান্য দল কোনো আসেনি, সেজন্য ওইভাবে এই কথাটা বোধহয় আমার মনে হয় যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে হয়েছে কি, যতই বলেন বাংলাদেশে পার্টি দুইটা, একটা হলো এএল আওয়ামী লীগ, আর একটা হলো যেটা ট্রিপল এএল, অল এগেইনস্ট আওয়ামী লীগ, লেড বাই বিএনপি। এবং যত শুনতেই ইয়ে লাগে না, আমরা যেটা বলি বিএনপির আলাদা কোনো দলের এখনো স্বতন্ত্র বৈশিষ্ট্য না, আলাদাভাবেও আছে। আলাদাভাবেও যেটা বলি আমরা, যে এই দেশে সুখ দুঃখ আনন্দ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার আনিয়ে আসে লীগ, অর্ধেক তার বিএনপি। আপনি যেভাবেই কাটেন, ওই বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেখা যায় যে আওয়ামী লীগ ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আসলে আওয়ামী লীগ জীবনেও ক্ষয়িষ্ণু হবে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বলে বিএনপি ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, একদম মুসলিম লীগ হয়ে যাচ্ছে, সেটাও হবে না। একজন দর্শক আছে, প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক বলুন না, প্রশ্নটি কি? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি বগুড়া থেকে বলছিলাম। জি বলেন। তো আমি একজন শিক্ষক। তো বাংলাদেশ বিশ্বে শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন যখন করে যে গণতন্ত্র, বর্তমান যে গণতন্ত্র, তো এইটার ব্যাখ্যা যখন আমার কাছে চায়, তখন আমি তার উত্তরটা কি দিব? আলোচক বিন্দু খুব জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আগের দর্শক যে প্রশ্ন করেছিলেন, এখন যেটা করলেন, সেটা তাদের বক্তব্যটা বোধহয় শুটটা এমন যে যদি নির্বাচনে অংশগ্রহণের অবস্থা এরকম হয়, পরিবেশটা হয়, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি বা সেটার গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কোন দিকে যাচ্ছি। বোধহয় সেটাই প্রশ্নটা, যদি আপনার বিষয় বলার থাকতো। গণতন্ত্র আসলে নির্বাচনী গণতন্ত্রের যে গ্রেটেস্ট উইকনেস আমরা ধরি, সেটা হলো ইট অ্যালাউজ, দিস সিস্টেম অ্যালাউজ ইটসেলফ টু বি ম্যানিপুলেটেড। এইটাই এখনো গণতন্ত্রের বড় ইয়ে হলো, যে বিভিন্নভাবে পাবলিক পরীক্ষাতে যেরকম নানান রকম ডিস্টরশন, ডিভিয়েশনস, এগুলি হচ্ছে গণতন্ত্র বিভিন্ন দেশে এরকম হচ্ছে, আমাদের দেশেও হয়েছে। এইবার যে ইয়েতে হয়তো ওনারা বলবেন, এইবার জাতীয় ইলেকশনেরই এগুলি কিন্তু ব্যাকল্যাশ আস্তে আস্তে আসছে। ওই ইয়েটা জাতীয় ইলেকশনের মেইন প্রবলেম কিন্তু আপনার ওই যে দুই পার্টি, এরা এই করছে ওই পার্টি। জাতীয় ইলেকশনের সময় কিন্তু খুব ইয়ে ছিল,
মানে উৎসাহ ছিল টু স্টার্ট উইথ, এবং পরবর্তী প্রাথমিক পর্বে সেটা ছিল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে হয়েছে। কিন্তু তবুও আপনি খেয়াল করেন গণতন্ত্রের বা ইলেকশন কমিশন সরকারের যেইটুকু সার্থক সেটা হলো ইলেকশনের দুপুর বা বিকাল পর্যন্ত দে কুড ক্রিয়েট অ্যান ইলিউশন। গণতন্ত্র তাই বলে যে ইলেকশন ডেমোক্রেসি ক্যান ক্রিয়েট অ্যান ইলিউশন দ্যাট ইউ হ্যাভ এ গভর্নমেন্ট বাই দ্য পিপল। আসলে হয় কি না এটা নিয়ে সন্দেহ আছে। তো ইলেকশনে কিন্তু কামাল হোসেন সাহেবও বলছিল, ফখরুল ইসলাম আলমগীরও বলছিল যে আমরা ভোট বিপ্লব হবেই হবে। তার মানে একটা ইলিউশন ক্রিয়েটেড হয়েছিল দ্যাট দে উইল অলসো দেখ। কিন্তু যেটাতে পরবর্তীকালে আর সবচেয়ে গ্রেটেস্ট প্রবলেম সরকার এবং ইলেকশন কমিশনের জন্য যেটা হয়েছে, আজকে ইলেকশন কমিশন চেঞ্জও করে ফেলেছে যে এখন ব্যালট পেপার দিনে পাঠাবে। তো তার মানে হলো আগের প্রবলেমটা তারা ইয়ে করেছে, রেকগনাইজ করেছে। তো এইখানেই হয়েছে যে আপনি খেয়াল করেন যে মানে যে যারা হেরে গেছে ন্যাশনাল, তারা কিন্তু আমি খেয়াল করলাম আওয়ামী লীগেও কোনো দোষারোপ করে নাই। আপনি এটা খুব ইন্টারেস্টিং। তার দোষারোপ করছে কি আমাদেরকে আমরা ব্যুরোক্রেসিতে যেসব লোকজন প্রশাসনকে একটু বড় অর্থে দেখেন, শক্তিশালী প্রশাসন এবং কমিশনকে তারা করছে অন্যভাবে, কমিশনকে করছে ব্যর্থতা। কিন্তু ওদের মেইন ইয়ে হচ্ছে যে কোয়ার্সিভ আউটফিট অফ দ্য গভর্নমেন্ট, তাদের বলেন যে যেটা ডক্টর সেলিম মাহমুদ বলছেন যে যেটুকু যে আমরা পরিসংখ্যান নিয়ে হয়তো ব্যাপক আলোচনা করতে পারবো না, যেটুকু হয়েছে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যেটা গ্রহণযোগ্য, খুব খারাপ না পরিস্থিতি। আমি ওই দর্শকের কথাটা বলছি, তাহলে আমরা ভবিষ্যতে কোথায় যাচ্ছি এবং হাউ টু রিজলভ প্রবলেমটা সলভ করব। আপনার প্রশ্ন যেটা করেছেন ভ্যালিড, যে এই যে অনীহা, ওটা উনি অস্বীকার করতে পারবে না, কেউ করতে পারবে না। উনিও বললেন যে কেন সেটা ঘটেছে। ইউ সি ইট, ইউ সি। আর বাংলাদেশ তো সবার কাছেই চোখ আছে, দেখছে যে অনেক কমে গেছে। কিছু লোক তো ভোট দিবেই, কারণ কিন্তু আমি দেখছি যে এই যে একটা ব্যবস্থা আমরা যাচ্ছি, এটা যেমন দেখেন যেখানে ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম, সেগুলো দেখেন। যেমন এক চায়না, রাশিয়া, এরাও এখন বলছে যে আমরা গণতন্ত্র, ইটস এ নিউ ডেমোক্রেসি। কিন্তু সেখানে কিন্তু স্থানীয় সরকারটা আবার অন্যভাবে চলে। স্থানীয় সরকার এবং সবকিছুই যদি কন্ট্রোলও করে, চাইনিজ কমিউনিস্ট পার্টি ইজ সো পাওয়ারফুল যে এখানে হিউজ লোক ভোট দেয়। তাহলে আওয়ামী লীগ শুড বি দ্যাট পাওয়ারফুল যে সবাই ভোট দেয়, তারা দে ক্যান অ্যাট্রাক্ট সো মেনি পিপল যে 60% লোক তাদের ভোট দিয়ে দিল। 40% তো আওয়ামী লীগের এমনি সাপোর্টার আছে বাংলাদেশে। একটু সংক্ষেপে বলা যায় যে যদি আওয়ামী লীগ এত ভালো করছে সব ক্ষেত্রে, তাহলে এটা কেন 70% না বা 80% না? মানে তারা কেন আসছে না? এটা হচ্ছে কি, এই যে ইলেকশনটা, সেখানে আপনার খেয়াল করেছেন যে ইলেকশন যেটা হচ্ছে সেখানে মূলত আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতা তারা ইলেকশন করছে, মানে যাদেরকে আমরা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র যে নামে ডাকি। এখানে ওই রকম এই নির্বাচনটা খেয়াল করেন যে সেই অর্থে ধরেন ভোটাররা ওভাবে আগ্রহ পাচ্ছে না। এটার কারণটা হচ্ছে যে এটা আমি আগে বলেছি যে বুঝেই ফেলছে যে কোন প্রার্থী জয়লাভ করবেন বা এরকম। এটা দিয়ে বলা যাবে না যে যারা ভোট কেন্দ্রে যাচ্ছে না তারা এই সরকারকে সমর্থন করছে না বা আওয়ামী লীগকে। আমি যেটা গণতন্ত্রের যে একজন দর্শক যে কথাটা বলেছি, আসলে দেখেন গণতন্ত্র কিন্তু হঠাৎ করে রেডিক্যালি পাওয়ার কোনো বিষয় না। আপনি দেখেন ইউরোপে যে গণতন্ত্রের কথা আমাদের বাংলাদেশের সংবিধানে, এটাই তো আমাদের হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড, যে গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতান্ত্রিক প্রিন্সিপালগুলো লে ডাউন করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। এগুলো বেসিক্যালি ওয়েস্টার্ন ডেমোক্রেসি। তো ওটা আসলো থেকে যে আজকের যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা আমেরিকান ডেমোক্রেসি যেটা বলেন, শত শত বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফসল, হঠাৎ করে হয়নি। থ্রু ইভলিউশন স্ট্রাগলস। আপনি যদি সেই আরও আগে, আমরা তো আসলে হিস্ট্রি শুরু করছি ম্যাগনা কার্টাতে, আরও আগে যদি যান রোমান সাম্রাজ্যে পেট্রিশিয়ানস অ্যান্ড প্লেবিয়ানসের স্ট্রাগল, সেখান থেকে তো মানে দিস ইজ দ্য জেনেসিস অফ দি ডেমোক্রেটিক স্ট্রাগল। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের সংগ্রাম 100 বছর, ইউরোপে কয়েক হাজার বছর, কয়েকশো বছর হয়। আমাদের এখানে যে পারসেপশনটা
যে হঠাৎ করে যা কিছু আমরা পাবো রেডিক্যালি আজকে রাত্রে যে আসো সবাই মিলে আমরা একটা কনসেনসাস ডেভেলপ করি, এভাবে ইলেকশনটা হবে। কিন্তু আমি মনে করি যে একটা সাস্টেনেবল স্ট্রাকচার থাকতে হবে, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি পলিসি ফ্রেমওয়ার্ক থাকতো। তার উপরে যেমন এসএসসি পরীক্ষা, প্রতি বছর এসএসসি পরীক্ষা হয় এবং একটা নির্দিষ্ট একটা সময় এবং সিজন। এখন পরীক্ষার্থীরা যদি সব মিলে যে চলো আমরা এইভাবে পরীক্ষা দিতে হবে, তো হয় না। এখনো যেটা আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক যে ধাপে ধাপে যাবার একটা বিরতি থেকে ফিরে আলোচনাটা তাহলে করি। আমরা ফিরে এসে নাজমুল আশরাফের কাছে যাবো, আপনাদের কাছেও শুনবো। একটু বিরতি নিয়ে নিচ্ছি, বিরতি থেকে ফিরে দর্শক আলোচনা করছিলাম নির্বাচন বিমুখ নাগরিকদের নিয়ে বা আমাদের সবকিছু নিয়ে উপজেলা নির্বাচনের অনুষঙ্গে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্রে। নাজমুল আশরাফ আলোচনা শুনছিলেন, যেটা অধ্যাপক সেলিম মাহমুদও বলছেন। উনি আবার একটা কথা বলেছেন, ডক্টর সাদাত হোসেন, যে জাতীয় নির্বাচনের যে একটা ধারা, তার একটা লেগাসি বা একটা ব্যাকলাশ আমাদের এখানে পড়ছে কিনা, এটা এই দুটো মিলে আপনার এই কারণগুলো আরো অনেক বিস্তারিত আলোচনা করা যায়, যেহেতু সময় আপনার কম। আপনি বলছেন যে আসলে দায় কার? দায় যদি বলি, এই যে নির্বাচন কেউ তো দায়িত্ব নিতে হবে, নির্বাচন বিমুখতা, ভোট বিমুখতা, আপনার ভোটারদের আগ্রহ হারিয়ে ফেলা, এই দায় আপনি যদি শুরু করেন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করতে হবে। এখন ধরেন যে নির্বাচনগুলো একতরফা হচ্ছে, তার ফলে যে এরকম একটা হতাশাজনক চিত্র, একতরফা কেন হচ্ছে? একটা পক্ষ অংশ না নেওয়ার কারণে তো তারা কেন অংশ নিচ্ছে না? জাতীয় নির্বাচন, যেটা স্যার বলছিলেন যে বিএনপি অনেক উৎসাহ ছিল, মোটেও ছিল না। বিএনপির গোটা রাজনৈতিক প্রস্তুতি এবং তাদের নির্বাচন তৈরি করেছিল যে আমরা একটা বিরাট কিছু করব, শুধু মুখে মুখে। এই যে ডক্টর কামাল আর মির্জা ফখরুল আর কয়েকজন ঐক্যফ্রন্টের নেতার মুখের কথা, সারা দেশে ঐক্যফ্রন্টের বিএনপির নির্বাচনী প্রস্তুতি কি ছিল? তারা মাঠে ঘাটে তারা কতটুকু তৎপর ছিল? আওয়ামী লীগের মতো একটি দলকে মোকাবেলা করার জন্য যেই ধরনের প্রস্তুতি বিএনপির মতো দলের নেওয়ার দরকার ছিল, সেটা কি তারা নিয়েছে? তারা বলেছে যে আমরা পারি না, আমাদের মামলা, আমাদের হামলা, আমাদের ধরে নিয়ে যায়, আমরা ঘরে বসে থাকি। উপজেলাতেও একই ঘটনা। না, আমি বলছি উপজেলা তো অংশ নিচ্ছেন না। আমি বলছি জাতীয় নির্বাচনে তো বিএনপি একতরফাভাবে মাঠ ছেড়ে দিয়েছে আওয়ামী লীগকে, এবং যে উৎসাহ উদ্দীপনার কথা ডক্টর সাদাত হোসেন বললেন, এটা গোটাটাই আওয়ামী লীগের ছিল। ঘর থেকে বের হওয়া যায় নাই, মাইকের যন্ত্রণায় সারাক্ষণ শুনতেছি নৌকার গান, প্রার্থী নৌকার, পোস্টার নৌকার, ব্যানার নৌকার, যে বলছেন ওনাদের নাম বিএনপি বলছে নামতে দেয়নি আমাদের। না, এখন আপনি নামতে দেয় না, আপনি হাত গুটে বসে বসে থাকবেন। শুধু এটা না, নির্বাচনের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, রাজনৈতিক চর্চার ক্ষেত্রে, সভা সমাবেশ করার ক্ষেত্রে এই 12 বছর ধরে বিএনপির একটি কথা আমাদেরকে করতে দেয় না। আরে ভাই, বাংলাদেশের মতো দেশে সরকার আপনাকে সবকিছু করার জন্য পেতে দেবে আর আপনি সবকিছু করবেন, তাই কি? বিরোধী দলের রাজনীতির যে বাস্তবতা, যে প্রতিকূলতা, সেটা মোকাবেলা করে বিএনপি কখন কোন শক্তি দিয়ে, কোন সঠিক সিদ্ধান্ত নিয়ে, কোন নেতৃত্বের বলে তার এখানে এসছে। বিএনপি নামক দলটির যে সংকট, তার প্রতিফলন হচ্ছে আমাদের সামগ্রিক রাজনীতিতে এবং নির্বাচনে। ফলে দলের দায় এখানে আছে। আর নিশ্চয়ই সরকারি দল হিসেবে আওয়ামী লীগ 10 বছর ধরে ক্ষমতার 3য় দফায় এসেছে, তাদের কীর্তিকলাপ, তাদের যে শাসন, কুশাসন, অপশাসন, দলের প্রতি তাদের যে আচরণ, সবকিছু সে তো তাই আছেই। তারপরে সবচেয়ে বড়, আমরা কেন বলি না নির্বাচন কমিশনকে? নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের সকল কিছুর মালিক, নির্বাচন কমিশন কেন এত সব অভিযোগের ক্ষেত্রে তাদের অবস্থানটা ব্যাখ্যা করতে পারছে না? নির্বাচন কমিশন কেন সাহসী পদক্ষেপ নিতে পারছে না? নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যাচ্ছে তাই কথাবার্তা বলে মানুষের মধ্যে যে সন্দেহগুলো আছে, সেটা না। এই যে আমরা কি বাক্স আগে পাঠাই দিব তাই রাতে ভরতে পারবে না, আমরা ইভিএম দেবো তাই বাক্স ভরতে পারবে না, মানে আপনি কি সেগুলোকেই কনফার্ম করছেন যে অভিযোগগুলো আসছে? আপনি তো সেটা করতে পারছেন না। ফলে মানুষের আস্থা, বিশ্বাস নির্বাচন কমিশনের উপর থেকে চলে যাওয়া একটা বড় কারণ। বিএনপি সহ অনেক দলের অংশগ্রহণ, সরকারি দলের অংশগ্রহণ, সবকিছু মিলে সংকট তৈরি হয়েছে। ফলে এটাকে আপনি এককভাবে কাউকে দায়ী করতে পারবেন না। তবে লাস্ট কথা বলি যে বাংলাদেশের গণতন্ত্রের যে উত্থান পতন বিভিন্ন সময় আমরা এই 47 বছর দেখেছি, হতাশ হওয়ার কিছু নয়, এটা একটা পর্যায়ে যাচ্ছে। এর পরে পর্যায়ে কি হবে, ডক্টর সাদাত হোসেন বলছিলেন হয়তো সবকিছু চেঞ্জ হবে। উনি দুটো বিষয় বলছেন, যে এই বড় দল যে অংশ নেয়নি তার উপরেও দায়ী দিচ্ছেন, আবার নির্বাচনী ব্যবস্থা যিনি পরিচালনা করেন কমিশনের উপরে দায়ী দিচ্ছেন। কোনো যখন ঘটনা ঘটে তখন তো বিভিন্ন কারণে, এটাই তো একলেকটিভ অ্যাপ্রোচ অফ এক্সপ্লেনেশন, বিভিন্ন কারণ। একটা ইউনিল্যাটারাল একটা কজ বা ইউনিভ্যারিয়েবল একটা কজ দিলে হবে না, এটা তো অনেক কিছু থাকে। যেমন
আশরাফ যে বললেন বিএনপির উৎসাহ উদ্দীপনা গেছে, প্রথম কিন্তু ফর্ম কিনা পর্যন্ত কিন্তু বেশ উৎসাহ ছিল, বিএনপির উৎসাহ গেছে। ফর্ম কিনতে গিয়ে তো দেখলাম মারামারি হয়, ফর্ম কিনতে কিন্তু মারামারি, এটা উৎসাহেরই, কিন্তু ওদের গেছে সত্যিকার ভাবে যে অভিযোগটা করা হচ্ছে যে টাকা দিয়ে নমিনেশন, তার তো ভুরি প্রমাণ আছে। দিন দিন ধরে দেখছি ওদের উৎসাহ নষ্ট হয়েছে যেদিন নমিনেশন পেপার ইয়ে হয়েছে, যখন ইন্টারভিউ বিভিন্নভাবে হাই টেকনোলজিতে ইন্টারনাল যে ইয়ে হয়েছে সেটা হলো পরবর্তীকালে কিছু বাইরের এই যে বিভিন্ন পার্টি, যে কন্ট্রোভার্সিয়াল পার্টির নমিনেশন যখন হয়েছে তখন অনেক উৎসাহী লোকও হারাই চলে গেছে। আর একেবারে পিছনে সরে গেছে যখন 11ই ডিসেম্বরের পর ওরা নামলো, আমরা তো দিনে দেখছি তখন তাদের যে মাঠে গিয়ে তারা দাঁড়াইতে পারলো না, এইটাতে তাদের উৎসাহ। তো ওদেরও দোষ ইয়ে আছে, নিশ্চয় দোষ আছে। এখন উপজেলার ক্ষেত্রে যদি একটু বলতেন যে এখন এটা থেকে বেরিয়ে আসবো কিভাবে আমরা, এটা থেকে বেরিয়ে আসবেন, এটা থেকে বেরিয়ে আসবেন, বাকি আছে শুনুন, এটা থেকে বেরিয়ে আসবেন, যেসব ভুলগুলি হচ্ছে সেগুলি শুধরিয়ে ফেলবে। এই নির্বাচনে তো আর পারবে না, সময় নাই। তবুও আমি তো দেখলাম মেয়রাল ইলেকশনে বলে দিয়েছে যে সকালে ব্যালট পেপার পাঠাবে। এই কথাটা আমরা অনেক দিন থেকে বলছিলাম নির্বাচনে, এটা জাতীয় নির্বাচনও তো করা যেত। আমরা যে পাবলিক সার্ভিস কমিশনে প্রশ্ন পাঠাই ভোর 5টার সময়, হাজার হাজার কি বলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হাজার হাজার ট্রাক ইয়ে করে বিভিন্ন জায়গায়, ভোট আপনার 8টায় হইতে হবে, এরা তো কোনো দরকার নাই। 9টার থেকে 5টা পর্যন্ত ভোট হবে, 5টা ভোর 5টার থেকে ইয়ে পর্যন্ত যে কোনো ডিস্ট্রিক্ট ট্রেজারি থেকে যাবে, ডিস্ট্রিক্ট ট্রেজারি থেকে এখনো পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার প্রতি ব্যবস্থানের প্রিয় আছে। আর নির্বাচন কমিশন বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন অ্যাসার্ট করে নাই, এবং আমি আগেও বলেছি এখনো বলি, বাংলা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকার ছাড়া আর কেউ স্বাধীন নাই, বাকিরা সব। স্যারের কি মনে হয় সেলিম মাহমুদ, এখন একটা হচ্ছে যে দায়িত্ব কাউকে নিতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের খুব বেশি সময়ও নাই দুটো বিষয়। না, মিস্টার আশরাফ সাহেব যে কথাগুলো বলেছেন খুব তাৎপর্যপূর্ণ। জিনিসটা হচ্ছে যে দায়িত্ব, এখন আমি অ্যাপারেন্টলি এই যে নির্বাচন নিয়ে যা হচ্ছে সেটার দায়িত্ব কিন্তু বিএনপি এবং বিএনপির যারা অ্যালায়েন্স তাদের দায়িত্ব আছে, যে বিএনপির কোনো প্রিপারেশনই ছিল না। আপনি খেয়াল করেন গত 2018 সালে যদি উপজেলা নির্বাচনের ক্ষেত্রে বলতেন আরো, সেটা তো তার তো নাই। এর ফলে না থাকার কারণে এর তো একটা ইয়ে আছে, কনসিকুয়েন্স আছে। মানুষ মনে করছে যে আর আওয়ামী লীগ তো একাই, সেই জন্য যারা রহমান বলছিলেন যে নাই, এই কারণে পরিবেশটা এমন যে কারণে সে নাই হতে বাধ্য হচ্ছে এরকম। না 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 না, বিষয়টা হচ্ছে না না, এখন বেরিয়ে দেখেন একটা দেয়ার হ্যাজ টু বি সাস্টেনেবল একটা মেকানিজম, একটা সাস্টেনেবল কিছু একটা থাকতে হবে। আমরা এটাতে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছুই নেই। নির্বাচন এইরকম, যেহেতু বিরোধী দল, বড় বিরোধী দল বিএনপি এবং তার অ্যালায়েন্স নাই, সেজন্য কেউ কেউ উৎসাহ হারিয়ে ফেলেছে, কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু 43.32%। আপনি বলার চেষ্টা করছিলেন যে বারবার এমন ঘটবে এমনও না, মানে এটা শেষ হয়ে গেল এমন না। ডক্টর সাদাত বলছিলেন এটা একটা ইমিডিয়েট কনসিকুয়েন্স, যে ন্যাশনাল ইলেকশনে বিএনপি যেহেতু তার এত বড় একটা বিপর্যয় হয়েছে, সে মাঠে নাই, এটার একটা আউট। প্লাস এত বড় নির্বাচনের পরে একটা ছোট নির্বাচন, স্থানীয় নির্বাচন হচ্ছে, এতে অনেকে উৎসাহ হারিয়ে ফেলছে। তবে না, আমি আরেকটা বলছি, কিছু কারেক্টিভ মেজার্স নেবে। হ্যাঁ, এটা তো ধরেন অ্যারোডস এন্ড ইয়ের মাধ্যমে তো আমাদের তো আমরা তো রিফর্মস এর মাধ্যমে এগোবই। তবে আমি মনে করি যে হঠাৎ করে আমরা রেডিক্যালি কোনো কিছু, ডেমোক্রেসিতে রেডিক্যালিজমের কোনো জায়গা নেই। যেটা উনি আগেও বারবার বলছিলেন, এবং এই কথাটা বলছেন হুইচ ইজ টোটালি মিসনোমার। কারণ আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, পাকিস্তান পিরিয়ডে আমরা সংগ্রাম করলাম কি জন্য? ডেমোক্রেটিক রাইট, গণতন্ত্র আমাদের, এবং অটোমেটিক দ্যাট ট্রান্সফর্মড ইনটু ইন্ডিপেন্ডেন্স। আপনি এটা কিভাবে বলছেন? বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্র, আর 2 নাম্বার হচ্ছে ওটা স্বাধীনতা। আর আমার সেলফ ডিটারমিনেশন, একদিন স্বাধীনতা তো 91 ধরেন, 91 তো ভালো ইলেকশন, তারপর আবার ধরেন 91 এ ভালো সামরিক শাসনের বিরুদ্ধে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র আদায় করেছি। ইতিহাসের মধ্যে কিন্তু ডেমোক্রেসিতে আমরা যে এখন যে তারপরে 2000 না, আপনার কথা আপনি বলছেন, কিন্তু ডক্টর উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা এটা তো হতাশ সবার কিছু সেলিম মাহমুদ দেখছেন না। কেন আমি বলছি, একটা হচ্ছে আপনি যে কোনো ব্যবস্থা যখন ভেঙে ফেলেন বা বিনষ্ট করেন, এটা আবার ডিরেইলড হয়, ডিরেইলমেন্টের একটা প্রসেস আছে না, টু গেট অন। তাহলে তো সিস্টেম হ্যাজ টু বি কলাপসড টু ব্রিং ব্যাক
বুঝছি আপনি যখন ব্রিংকে নিয়ে যেয়ে ফেলে দিলেন যে কোনো ব্যবস্থাই হোক, যেমন আপনি দেখেন 2005 নভেম্বর 6 নির্বাচন যেটা হলো না, তাতে কি হলো, আমরা তো ডিরেইলমেন্টে চলে গেলাম। তারপরে একটা মিলিটারি হ্যাড টু কাম টু ব্যাক এ কেয়ারটেকার গভর্নমেন্ট, যার ফলে 2008-এ একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হলো ডিসেম্বরে। আবার আমরা উপরে আসলাম, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা ভাবলাম তাহলে what next? ডেমোক্রেটিক প্রসেসটাতে এইভাবে চলা উচিত ছিল। এখন আমরা কি দেখছি, এখন Problem তো দেখছি দেখছি না আমরা কোনো। একটা মনোপলি, একটা পার্টি ক্রমাগতভাবে অপোনেন্টকে এমন ভাবে চলছে, হোয়াট এভার ইউ সে, বাট দ্যাট পার্টি ইজ নট এক্সিস্টিং। যেভাবে রেটরিক এবং যেভাবে অ্যাকশন হচ্ছে, ওই পার্টি তো কিছুদিন পরে দাঁড়াইতেই পারে। সমাধান কি? মানে আমরা তো একটা সমাধান চাচ্ছি, সমাধান তাই না? সমাধানটা হচ্ছে কি হবে? আমি সেটাই বলছি, সমাধান হচ্ছে একটা তো হচ্ছে রেডিক্যাল সমাধান হতে পারে, যে যেটা এই সিস্টেম হ্যাজ টু প্লে ইট আউট। সেটা তো একটা রেডিক্যাল, সেটা তো কনসেপচুয়ালি হতে পারে, কিন্তু আর বাস্তবে বাস্তব হচ্ছে যে অন্য দেশে যেটা হয়েছে, যে এখন যেমন নিউ একটা থিঙ্কিং আসছে, যে নিউ ডেমোক্রেসি, যেখানে দরকার নেই অপোজিশন, you see, because one party will rule এবং one party will be fragmented, তাদের মধ্যেই তো চীন বা কিছুটা হয়তো রাশিয়ার দিকে নির্দেশ করছে না। এটা অল্টারনেটিভ মডেল উনি যদি দিতে পারে, ওনাদের মধ্যে কেউ থাকে। প্রথম যে কথাটা উনি বললেন, যে একটা আমার যেটা মনে হচ্ছে যে he wants to see something radical, না ওটা তো হয়ে যায়, সেটা অন্য কথা। এখন ডেমোক্রেসিতে honestly speaking, if you look into the principles of our constitution, এখানে র্যাডিক্যালিজমের কোনো জায়গা নেই। সব ধরনের ব্যবস্থা আছে, নির্বাচন আছে, সব ধরনের স্থানীয় নির্বাচন আছে। এখন বিএনপিকে যে আপনি যেটা বলছেন যে একেবারে ওয়াইপ আউট করে দিয়েছে, সরকার কি এমন করেছে যে নির্বাচন, বিএনপি নির্বাচনে নেই, তারা নিজেরা অনেক বড় বড় কথা বলছে, কিন্তু মাঠে নেই, নির্বাচনে নেই, কোথাও নেই। এবং তার ইম্প্যাক্ট দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি কিন্তু বারবার এরকম বিষয় নির্দেশ করছেন যে বিএনপি বাধ্য হচ্ছে কিনা। আপনি এমন একটা চয়েস দিচ্ছেন, ইউ কাম টু দ্য ইলেকশন এন্ড accept the defeat, a total defeat, or if you do not come to the election, you will also be defeated. আমরা একবার 30 সেকেন্ডে যদি উত্তর দেওয়া যায়, এই ডায়লেমাটা তো কেউই করতে পারে না। এটা আপনি দেখেন, সর্বশেষ ডাকসু নির্বাচন হলো, সেখানে ছাত্র দলের যে কি অবস্থা, মানে এখানে কিন্তু দিস ইজ মানে একটা রেপ্লিকা, ইটস রিফ্লেক্টেড, যে জাতীয় নির্বাচনটা কি অ্যাকসেপ্ট করছে আমাদের, ইজ অ্যাকসেপ্টেবল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমরা মানে আপনি দেখেন প্রফেসর, আমি তো দেখছি আজকেও তো পাঁচটা গ্রুপ, পাঁচটা প্যানেল তো বলছে যে আমরা অ্যাকসেপ্ট করি না। নূর কিভাবে হাউস করছেন, নূর কিভাবে আপনারা যে ন্যারেটিভ দিচ্ছেন যে একটা দলের সব, মানে সেটা এবার শেষ করতে হবে। আমরা যদি আলোচনা না হতো, নূর কিভাবে, আমরা কি ন্যারেটিভ, একটাই ন্যারেটিভ শেষ করতে, আমরা আলোচনা শুরু করেছিলাম উপজেলা নির্বাচনের অনুষঙ্গে। সুপ্রিয় দর্শক, আলোচনা অনেক দিকে শাখা প্রশাখা বিস্তার করে, যেখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর সাদাত হোসাইন, অধ্যাপক ডক্টর সেলিম মাহমুদ, অধ্যাপক ডক্টর আতাউর রহমান এবং জনাব নাজমুল আশরাফ এই আলোচনায় অংশ নেবার জন্য। শুভরাত্রি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল।